দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটেক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটেক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয় জীবাণুসারের বাণিজ্যিকভাবে উৎপাদন এবং তার ব্যবহার বিধি। এ বিষয়ে আলোচনা করবেন ডক্টর অজিত কুমার পোদ্দার। তবে তার আগে কৃষি সংক্রান্ত দুটি ঘোষণা। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন
বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজকে আমাদের আলোচনার বিষয় জীবাণু সারের বাণিজ্যিকভাবে উৎপাদন এবং তার ব্যবহার। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর অজিত কুমার পোদ্দার, যিনি বিবেকানন্দ ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়োফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং দ্য নেউটিয়া ইউনিভার্সিটির সয়েল সায়েন্স ডিপার্টমেন্টের ভিজিটিং ফ্যাকাল্টি। নমস্কার। নমস্কার। এই যে আজকে আমাদের আলোচনার বিষয় জীবাণু সারের বাণিজ্যিকভাবে উৎপাদন এবং তার ব্যবহার বিধি। তো আপনি যদি শুরুতেই বলেন যে জীবাণু সার বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে।
জীবাণু সার বলার আগে আমি আপনাকে আরেকটু বুঝিয়ে বলতে চাই সার কি এবং কত প্রকার। সারটা হলো যা গাছের খাদ্য যে 20টা এসেনশিয়াল এলিমেন্টের দরকার হয় সবগুলো আমরা ওই সার থেকে আশা করি পাবো, কিন্তু তা পাওয়া যায় না। মানে সার হচ্ছে খাদ্য, গাছের খাবার, মানে এক্সট্রা খাদ্য দরকার পড়ে এবং সেটা আমাদের বাইরের থেকে দিতে হয়, সেটাকেই সার বলা হচ্ছে। আর মাটিতেও প্রচুর পরিমাণে খাদ্য আছে, সেগুলো তো ন্যাচারালি পায়। অতিরিক্ত খাবার যেটা বাইরে থেকে দিতে হচ্ছে সেটাই সার। সার সাধারণত 4 প্রকার। কি কি? প্রথম জীবনে আমরা যখন প্রথম স্টুডেন্ট ছিলাম তখন সার 2 প্রকার ছিল। আচ্ছা, একটা ছিল রাসায়নিক সার, ইংরেজিতে বলা হয় কেমিক্যাল ফার্টিলাইজার, আর একটা ছিল জৈব সার বা ইংরেজিতে বলা হয় অর্গানিক ফার্টিলাইজার। কিন্তু দেখা গেল যে এই অর্গানিক ফার্টিলাইজার ভিতরে আরও অনেক ভাগ করার মতো পরিস্থিতি সৃষ্টি আছে। এই জন্য বর্তমানে সার 4 প্রকার: রাসায়নিক সার কেমিক্যাল ফার্টিলাইজার, জৈব সার অর্গানিক ফার্টিলাইজার, জীবাণু সার বায়ো ফার্টিলাইজার এবং গ্রিন ম্যানুয়ারিংকে বলা হয় সবুজ সার। আচ্ছা, অতএব এই 4টা সারেরই কিন্তু 4টা বৈশিষ্ট্য আলাদা আলাদা হওয়ার জন্যই আমরা সারটাকে এখন 4 ভাগে ভাগ করি। তার ভিতরে দেখা যাচ্ছে যে আজকের যে আলোচনার বিষয়টা হলো সেটা হলো জীবাণু সার। এখন প্রশ্ন হলো জীবাণু সারটা কি? জীবাণু সার এক ধরনের সার যা জীবাণু থেকে উৎপাদিত হয়ে গাছে সরবরাহ করা হয়। মানে এটা উপকারী জীবাণু। পৃথিবীতে হাজার হাজার জীবাণু আছে, যদি 100টা জীবাণু ধরি দেখা গেছে 90 থেকে 95টি উপকারী জীবাণু আর 10 থেকে 5% অপকারী জীবাণু। কিন্তু মানুষ অপকারী জীবাণুটাই বেশি মনে রাখে, কারণ ওরা আমাদের খারাপ করছে। ভালো জীবাণু কিন্তু পৃথিবীতে অনেক পরিমাণে 90-95% ভালো জীবাণু পাওয়া যায়। তো এই সার যে জীবাণুটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু ভালো জীবাণুর থেকে ব্যবহার করা হয়। মানে সারটা জীবাণুটা সার হিসাবে যখন ব্যবহৃত হবে তখন তাকে বলা হবে জীবাণু সার। এটা ক্লিয়ার হয়েছে? জীবাণু বলতে কি বোঝা হয়? অতি ক্ষুদ্র জিনিস যা খালি চোখে দেখা যায় না, নেকেড আইতে আমরা জীবাণুকে দেখতে পারবো না। কিন্তু যদি এটা আন্ডার মাইক্রোস্কোপে নেই, যদি আমরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি এবং তার অরিজিনাল শেপটিকে 1000 গুণ বড় করি, একটা শস্যের দানার মতো সেই জীবাণুটাকে দেখা যায়। আমরা জীবাণু সারটা তৈরি করি জেনারেলি, সারটা যেহেতু আমরা জীবাণু সারটা কি বলেছেন তার থেকে ভালো জীবাণুটাকে বেছে সেই সারটাকে আমরা জীবাণু সার হিসেবে ব্যবহার করি এবং কৃষকের হাতে পৌঁছে দিই। বেশ, তো আমাদের রাজ্যে কত ধরনের জীবাণু সার পাওয়া যায়? পৃথিবীর অনেক দেশে জীবাণু সার অনেক দিন কাজ করছে, কিন্তু আমাদের দেশে খুব বেশি দিন আমি বলবো না জীবাণু সার নিয়ে কাজ শুরু হয়েছে। তার মধ্যে আমরা এখন সাধারণত গাছের 3টা উৎপাদন থাকে যেটা দরকার। যেমন ফার্মাররা দেখবেন আপনাকে জিজ্ঞেস করবে NPK, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ। আমরা বর্তমানে এই দেশের বিজ্ঞানীরা মোটামুটি এই 3 ধরনের জীবাণু সারই উৎপাদন করছে। সেটা আমাদের রাজ্যেও কি? আমাদের রাজ্য হচ্ছে এবং এটা এখন কমার্শিয়ালি মানে বাণিজ্যিকভাবে উৎপাদন হয়ে কৃষকের হাতে পৌঁছানো হচ্ছে। প্রথম হলো ধরে নাইট্রোজেন ধরি, যদি আমি জীবাণু সারটা ধরি সেটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়: সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সার, নন সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সার, অ্যাসোসিয়েটিভ নাইট্রোজেন ফিক্সার। এই জীবাণু 3টা কিন্তু আমরা নাইট্রোজেন ফিক্স করে কোথা থেকে? বাতাস থেকে সেই নাইট্রোজেন গ্রহণ করে। বাতাসে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে 78%, আর অক্সিজেন থাকে 20%। সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সেশন যেটা হয় সেটা লিগুম জাতীয় ক্রপ, সেটা কৃষক ভাইরা বুঝবে না, কিন্তু ডাল জাতীয় শস্যে শিকড় যদি উঠানো হয় দেখে তার নিচে একরকম গুটি পাওয়া যায়, সেই গুটিকে বলা হয় নরুল বলা হয়। একরকম জীবাণু, তার নাম হলো রাইজোবিয়াম। সেই রাইজোবিয়াম মাটিতে যখন নাকি থাকে তখন কিন্তু সেই রাইজোবিয়ামের কোনো নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে না। যখন সেই রাইজোবিয়ামটা রুট হেয়ারের মাধ্যমে কর্টেক্স যে রুটের ভিতরে যে একটা এক্সাইটমেন্ট সৃষ্টি করে এবং একটা এক্সট্রা গ্রোথ টিউমার লাইক স্ট্রাকচার করে, তার ভিতরে জীবাণু সাররা থেকে তখন জীবাণু সার একটা ঢুকে কিন্তু হাজার হাজার জীবাণু হয়ে যায় বাইনারি ফিশন দ্বারা। তারা বাতাসে নাইট্রোজেন ফিক্স করে নিজের প্রয়োজন মেটায় এবং এক্সেস যে নাইট্রোজেনটা থাকে তা
গাছকে সরবরাহ করে। এই যে দুই রকম প্রসেস হচ্ছে, গাছ উপকার হচ্ছে আবার জীবাণুর উপকার। জীবাণু অন্যান্য খাদ্যগুলো গাছ থেকে নেয় আর গাছ নাইট্রোজেনটা জীবাণুর থেকে নেয়, ফলে এই প্রসেসটাকে বলা হয় সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সার। এটা নাইট্রোজেন ফিক্সিংটা হয় রাইজোবিয়াম জাতীয় জীবাণু সার দ্বারা। তবে এই রাইজোবিয়াম জীবাণু সারকে আবার দুই ভাগে ভাগ করা হয়। রাইজোবিয়াম জীবাণু সার যেটা ফাস্ট গ্রোয়ার এবং ব্রেডি রাইজোবিয়াম জীবাণু সার সেটা হলো স্লো গ্রোয়ার। ফাস্ট গ্রোয়ার হলো তার জেনারেশন টাইম, একটা মাদার সেল থেকে দুটো ডটার সেল হতে যে সময়টুকু লাগে সেটা লাইফ সাইকেল কমপ্লিট করতে একটা মাদার থেকে জেনারেশন টাইম তাকে বলা হয়। এই জেনারেশন টাইম একটা মাদার সেল থেকে ডটার সেলে যেতে 3 থেকে 4 আওয়ার যদি লাগে তো সেটাকে আমরা রাইজোবিয়াম বলবো। আর 5 থেকে 7 আওয়ার যদি এই জেনারেশনটা তার লাগে একটা মাদার সেল থেকে দুটো ডটার সেল হতে বাইনারি ফিশনের মাধ্যমে, তো সেটাকে বলবো আমরা ব্রেডি রাইজোবিয়াম। আচ্ছা, এই হলো রাইজোবিয়ামে লিগুম জাতীয় ক্রপে মানে একটা 3 থেকে 4 ঘন্টা আর একটা 5 থেকে 7 ঘন্টা লাগে। এটা সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সেশনটা গেল। দ্বিতীয়টা যেটা হয় সেটা হলো নন সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সেশন। মানে এরকম জীবাণু আছে তার নাম অ্যাজোটোব্যাক্টার। এই অ্যাজোটোব্যাক্টেরিয়া কাউর হেল্প ছাড়াই নিজেদের একরকম এনজাইম থাকে, সেই এনজাইমের সাহায্যে তারা বাতাসের নাইট্রোজেনটা ফিক্স করতে পারে। তবে সেই ক্ষেত্রে প্রয়োজন হয় আপনার মাটিতে অর্গানিক ম্যাটার পার্সেন্টেজ প্রচুর পরিমাণে থাকা, কারণ তাদের মাটির থেকে খাদ্য নিয়ে বাইনারি ফিশনের মাধ্যমে তার বংশবৃদ্ধি করতে হয়। তো সেটাকে বলা হয় অ্যাজোটোব্যাক্টার জীবাণু সার। এটা হলো নন সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সার। আমাদের চাষিভাইদের যখন আমরা এই সারটা বলে দেই তোমার মাটিতে যেমন জৈব পদার্থের পরিমাণ ভালো থাকে, কারণ তোমার মাটির জৈব পদার্থ এই জীবাণু নিয়ে তার বংশবৃদ্ধি করবে। যত বংশবৃদ্ধি করবে তত বাতাস থেকে নাইট্রোজেন ফিক্সেশন হবে, তত বেশি মারা যাবে এবং আলটিমেটলি গাছ সেই নাইট্রোজেনটা পাবে। এটাকে অ্যাজোটোব্যাক্টার। আরেকটা আছে অ্যাসোসিয়েটিভ নাইট্রোজেন ফিক্সার। আপনি ধান গাছ যদি দেখবেন তার রুটের ভিতরে গুচ্ছ মূল হয়, মানে ইংরেজিতে বলা হয় ফাইবার্স রুট। এই জীবাণুগুলো, এটা হলো অ্যাজোস্পেরিলিয়াম বলে একরকম জীবাণু আছে, সেই জীবাণুগুলো ওই রুটের গায়ে লেগে থেকে মানে বাতাসের নাইট্রোজেন নিয়ে ডিফিউজ পদ্ধতির মাধ্যমে তার নাইট্রোজেনটা গাছের শিকড়ের ভিতরে ঢুকিয়ে দেয়, আর শিকড় থেকে একই পদ্ধতিতে ডিফিউজ পদ্ধতিতে অন্যান্য খাবারগুলো নেয়। এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ নাইট্রোজেন ফিক্সেশন। এটা অ্যাজোস্পেরিলিয়াম জাতীয় একরকম জীবাণু হয়। এটা হলো নাইট্রোজেনের বেলা। এছাড়াও এচিরোব্যাক্টার আছে, কিছু পিএইচ যদি কম থাকে সেখানেও কিছু ব্যাকটেরিয়া আমরা নাইট্রোজেন ফিক্সেশন করে। মোটামুটি নাইট্রোজেন ফিক্সেশনটা এই পদে। এছাড়া আছে ফসফরাস, মানে কিছু জীবাণু আছে তারা বাতাসের নাইট্রোজেন ফসফরাস কার সাথে কোনো রকম সম্পর্ক রাখে না, তবে মাটিতে যে সিঙ্গেল সুপার ফসফেট দেই বা ট্রিপল সুপার ফসফেট দেই, এসএসপি অথবা টিএসপি দেই, গাছ মাত্র 30 ভাগ ফসফরাস নিতে পারে, আর 70 ভাগ ফসফরাস মাটিতে এরকমভাবে ফিক্সড হয়ে যায়, মিশে যায় যে অন্য কোনো জীবাণু বা অন্য কোনো গাছের শিকড়ের মানে শক্তি থাকে না ওখান থেকে নাইট্রোজেন বের করে ব্যবহার করা। কিন্তু কিছু ভগবান কিছু জীবাণু সৃষ্টি করে দিয়েছে, তাদের ক্ষমতা আছে, তাদের কিছু কেমিক্যাল সিক্রেট করে ওই যে ফিক্সড হয়ে থাকে ফসফরাসটাকে, ওটাকে নন অ্যাভেলেবেল ফর্ম থেকে অ্যাভেলেবেল ফর্মে নিয়ে আসতে পারে। এই জাতীয় জীবাণু সারকে আমরা বলি ফসফেট সলিউবলাইজিং ব্যাকটেরিয়া বলে একরকম জীবাণু আছে, সেই জীবাণু থেকে এটা হতে পারে। এছাড়াও আছে পটাশ সলিউবলাইজিং জীবাণু সার। সেটা হলো মানে আপনাকে আগেই বললাম যে এনপিকে নাইট্রোজেন জীবাণু সার মানে আছে, ফসফরাস জীবাণু সার আছে, বাকি থাকলো পটাশ। পটাশটা কিন্তু আমাদের মাটিতে টোটাল পটাশ প্রচুর পরিমাণে হয়, আছে 2% উপরে অনেক সময় দেখা যায় থাকে, কিন্তু গাছের বা অন্যান্য জীবাণুর ক্ষমতা থাকে না ওই পটাশটাকে মানে অ্যাভেলেবেল ফর্মে নিয়ে গিয়ে ব্যবহার করা। তবে কিছু জীবাণু ক্যাপাসিটি থাকে ওই যে ফিক্সড হয়ে যাওয়া 2:1 মিনারেলের ভিতরে ঢুকে যাওয়া যে পটাশটাকে, ওটাকে ওরা বের করে নিয়ে এসে অ্যাভেলেবেল ফর্মে নিয়ে। অ্যাভেলেবেল ফর্মে যদি না নিয়ে আসা হয় কোনো নাইট্রোজেনই বা কোনো ফসফরাস কোনো পটাশ কিন্তু গাছ নিতে পারবে না। অ্যাভেলেবেল মানে আয়নিক ফর্মে আসতে হবে। এই জীবাণুগুলো সেই ক্ষমতা আছে ওখান থেকে নিয়ে এসে গাছের মানে অ্যাভেলেবেল ফর্মে দিয়ে দিতে পারে। এই 3 রকমের জীবাণু সার হলো এনপিকে। বর্তমানে আরেক রকম জীবাণু সার আছে জিঙ্ক সলিউবলাইজিং ব্যাকটেরিয়া। দেখা গেছে কনস্ট্যান্ট ইউজ যদি কোনো রকম কেউ করে তখন দেখা যাবে যে ক্লোরোফিল কমে যায়,
দেখা গেছে বর্ধমানে প্রচুর ধান হয়, আউশ, আমন, বোরো, কিন্তু সেখানে জিঙ্কের অভাব রয়েছে। ফার্মাররা সেই জিঙ্কটাকে মানে জিঙ্ক সালফেট হিসেবে কেমিক্যাল ব্যবহার করছে, কিন্তু আমরা বলছি যে জিঙ্ক সালফেট হিসেবে কস্টলি এক কথা। আর যদি আমি কেমিক্যাল ফার্টিলাইজার দিই, তার থেকে যদি আমি জীবাণু সার হিসাবে ব্যবহার করতে পারি, তখন আমরা কিছু নতুন জীবাণু সার আইসোলেশন করার চেষ্টা করছি, সেটাকে বলা হবে জিঙ্ক সলিউবলাইজিং ব্যাকটেরিয়া। যদি ওটা আমি মাঠে জীবাণু সার হিসাবে দিই, তো আর কেমিক্যাল ফার্টিলাইজার না দিলেও চলবে। বেশ, তো এত ধরনের আপনি জীবাণু সারের কথা বললেন, এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, এছাড়াও জিঙ্ক সলিউবলাইজিং জীবাণু সারও আমরাও করছি। হ্যাঁ, তো এই যে জীবাণু সার কিভাবে বাণিজ্যিকভাবে উৎপাদন করা যায়, এবার যদি সেটা বলেন। আচ্ছা, জীবাণু সার সাধারণত দেখা গেছে যে ল্যাবরেটরি অথবা কোনো কারখানায় উৎপাদন করা হয়, কিন্তু বাণিজ্যিকভাবে ফার্মাররা করা খুব একটু মুশকিল হয়। মুশকিল হয় এই কারণে, ওই জীবাণুটা খুব নরম ধরনের জীবাণু, কিন্তু উৎপাদন করার সময় আমরা ওই মিডিয়ামের ভিতরে যদি জীবাণুমুক্ত করতে না পারি, তাই কিন্তু আমাদের জীবাণুরা দিলে পরে কিন্তু সে সার্ভাইভ করতে পারবে না। সেই জন্য ফার্মারের পক্ষে সম্ভব হয় না নিজে সেই জীবাণু সারটাকে তৈরি করা। সেটা কারা করবেন? ল্যাবরেটরি করতে পারে, অথবা যে কোম্পানিগুলো আছে যাদের মানে জীবাণু সার উৎপাদনের যেসব ইকুইপমেন্ট দরকার হয়, পার্টিকুলারলি একটা মাইক্রোস্কোপ, অটোক্লেভ, তারপরে ফ্লো ক্যাবিনেট, খুব বেশি লাগে না, কিন্তু ওইগুলি যদি না থাকে তবে ফার্মের পক্ষে সম্ভব না। আচ্ছা, মানে উৎপাদন যারা করবেন ল্যাবরেটরিতে, সেটা তো মানে প্রশিক্ষণ প্রাপ্ত, ডেফিনিটলি সেটাই, সেই প্রশিক্ষণ আমরা দিয়ে দিব কিভাবে উৎপাদন করতে। আপনারা কি কৃষক বন্ধুদেরই প্রশিক্ষণ দেন? আমরা কৃষক বন্ধুদের প্রশিক্ষণ দেওয়ার পরেও কিন্তু আমরা বলে দিই, যদি আপনি একটা ল্যাবরেটরি করতে পারেন, তবে শুধু এই জীবাণু সারটাকে উৎপাদন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাছাড়া কিন্তু আপনি পারবেন না। কারণ পারবেন না এই কারণে যে ওখানে জীবাণুমুক্ত মিডিয়া তৈরি করতে হবে, সেটার জন্য আপনাকে অটোক্লেভ লাগবে। তাহলে আমাদের এখানে এই যে জীবাণু সার তৈরিটা কিরকম দেখছেন? আমরা প্রচুর তৈরি করি, আমরা শুধু না, অনেক কোম্পানি ইন্ডিয়াতে আছে। আমরা বলতে যারা ল্যাবরেটরিতে ইনভলভমেন্ট আছে, ইউনিভার্সিটিতে যারা ইনভলভমেন্ট আছে, তারা উৎপাদন করছেন, মানে আপনারাও আমরা করছি। কিন্তু বেশিরভাগ যে মানে উৎপাদন হচ্ছে, প্রচুর ল্যাবরেটরি আছে সারা ইন্ডিয়াতে যে এই জীবাণু সার তৈরি করতে পারে। কিন্তু আপনাদের এখানে আপনাদের মতো এক্সপার্ট যারা আছেন তারাই মূলত করছেন। মানে সুপারভাইজটা আমাদের মতো এক্সপার্টরাই এখনো পর্যন্ত কৃষক বন্ধুদের হাতে ছেড়ে দেয়নি এই কারণে আমরা দিতে পারি। এবং কোনো রকেট সায়েন্স না জীবাণু সার উৎপাদন করা, সেটা হলো কৃষক ভাইদের কিছু ইকুইপমেন্ট কিনতে হবে। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ কৃষক ভাইরা অত বেশি বড় লোক না, তবে অনেক কৃষক ভাই যে করছে না আমি তা বলবো না। আমাদেরই জানাশোনা দুই কৃষক ভাই, তারা নিজস্ব ল্যাবরেটরি করেছে, অল্প কিছুর ইকুইপমেন্ট নিয়ে তারা জীবাণু সার উৎপাদন করছে। সেটা কি আমাদের এই সাউথ পরগনা এবং নর্থ সাব ডিভিশনে দুই জায়গায় করছে ওরা। মানে আমাদের এখানে দক্ষিণ চব্বিশ পরগনা আছে, মানে সেই ডায়মন্ড হারবারই আছে। আচ্ছা, আমারই ছাত্রী। তার মানে উনি পড়াশোনা করেছেন? পড়াশোনা করে পিজিডিসি যে কোর্স কোঅর্ডিনেটর আমি, সেখানে পাস করেছে, 1 বছর ট্রেনিং নিয়েছে, হাতে কলমে শিখে 1 বছর। বাহ, তার মানে এই কাজে মেয়েদেরও খুবই উৎসাহ। ওনার অনেকগুলো কর্মচারী আছে, কিন্তু মালিক উনি নিজে। মানে এটা তো উপার্জনের একটা ভালো বিরাট পৃথিবীতে। মানে শুধু কৃষক বন্ধুরা করবেন তা নয়, পাশাপাশি এগ্রিকালচার নিয়ে যাদের উৎসাহটা রয়েছে তারাও করছে। আমি বলছি একেবারে কৃষক, এই মেয়েটা আমি কৃষক বলবো, কিন্তু তাছাড়া যারা নাকি স্টুডেন্ট, আমাদের কোর্সটা মানে গ্রাজুয়েট হওয়ার পরে কোর্সটা 1 বছরের জন্য হয়। এই জন্য কোর্সটার নাম হলো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স অন বায়ো ফার্টিলাইজার টেকনোলজি। ঠিক আছে, তো ওখানে ওরা হাতে কলমে 1 বছর ধরে শিখে তারপরে নিজেরা করছে। এই যে হাবড়াতে একজন আছে, অক্সিজেন আছে, অনেক লোকজন নিয়ে কাজ করছে এখন। আর সেগুলো কি কৃষক বন্ধুরা অ্যাপ্লাই করছেন? অ্যাপ্লাই নিচ্ছে, পয়সা দিয়ে কিনে নিচ্ছে। মানে এখন পয়সা দিয়ে কিনে নেওয়া, যদি আপনি লাভ না হয় তো কিন্তু আপনি পয়সা দিয়ে একবার কিনবেন, বেশি হলে 2বার কিনবেন, 3বার কিন্তু আপনি আর তার মানে কৃষিকাজে জীবাণু সারের ব্যবহার যথেষ্ট ভালো, যথেষ্ট হচ্ছে, এবং যা পরিবেশের উপরে একটা বিরাট অবদান রাখছে। একদম পরিবেশের উপর সুপ্রভাব পড়বে। আপনি যদি আমি বলি নাইট্রোজেন যদি আমরা মাঠে ব্যবহার করি, সেটা 25 থেকে 30% নাইট্রোজেন গাছ নেয়, বাকিটা কিন্তু সয়েলে থেকে যায়, এবং সেটা টক্সিক অনেক সময় হয়ে যায়, ফসফরাস খারাপ করে ফেলে। ফসফরাসের ক্ষেত্রে সেই একই অবস্থা।
যে যেটা রাসায়নিক সার ব্যবহার করলে যে ক্ষতিটা হয়, হ্যাঁ সেই মানে ক্ষতিটা অতিরিক্ত, আমি রাসায়নিক সার ব্যবহার করলে ক্ষতি হয় সেটা আমি বলবো না, অতিরিক্ত অতিরিক্ত যদি আপনি হ্যাঁ। ব্যবহার করেন তো ক্ষতি হবে। তো এই যে জীবাণু সার কিভাবে বাণিজ্যিকভাবে উৎপাদন হবে সেটা আপনি বললেন। তো জীবাণু সারটাকে যখন একটা মানে প্যাকেজিং করা হয়, তো প্যাকেটের গায়ে তো নিশ্চয়ই কিছু জিনিস তো থাকবেই, হ্যাঁ ডেফিনেটলি, খুব ভালো একটা যে প্রশ্ন। কিছু লেখা থাকবে হ্যাঁ। যে এই জিনিসগুলো দেখে আমাদের কৃষক বন্ধুরা কিনবেন জীবাণু সার। হ্যাঁ। তো সেগুলো কি কি আচ্ছা, থাকে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। বায়ো ফার্টিলাইজার বা জীবাণু সারের প্যাকেটে গায়ে কি লেখা থাকে? একদিকে লেখা থাকে ব্যবহার বিধি, কিভাবে ব্যবহার করবেন, সেটা বাংলাতেই লেখা বা থাকে? একদম বাংলায় লেখা আছে। আচ্ছা, এবং যেগুলি নাকি বেশি ইম্পর্টেন্ট মানে আমাদের রাজ্যের জন্য সেটা বাংলা একদম, ভাষাতেই এবং এবং থাকবে, যে ওই হ্যাঁ। বাংলার ভিতরে যেগুলি বেশি ইম্পর্টেন্ট কথা, এই যে ব্লু দিয়ে লেখা, ওটা লাল দিয়ে করা হয়েছে। আচ্ছা, যেমন ধরেন এই জীবাণুগুলো একটু ভদ্র ধরনের জীবাণু, এরা অতিরিক্ত লাইট বা অতিরিক্ত টেম্পারেচারে বাঁচতে পারে না। এই বাঁচতে পারে না বলে এটাকে ওই পুরোটা আমরা লিখে দিই, এবং গাছে আপনার জন্য সিরের সাথে ব্যবহার করা যেতে পারে জীবাণু সারটাকে, মাটিতে সরাসরি ব্যবহার করা যেতে পারে, বা জলের সাথে মিশিয়ে জীবাণু সারটা ব্যবহার করা যেতে পারে। এই পুরো ব্যবহার বিধিটা ওখানে লেখা থাকে। আচ্ছা, আর কবে উৎপাদন হয়েছে, কোন ব্যাচে উৎপাদন হয়েছে, কবে এর ব্যবহার বিধি শেষ হবে, ওষুধের মতো লেখা থাকে। পুরোটাই এবং লেখা থাকে। এবং কিভাবে ব্যবহার করবেন, সকাল 9টার আগে অথবা বিকাল 3টের পরে ডিটেলসটা লেখা থাকে। তো এমন হতেই পারে যে আমাদের যে আবহাওয়া, সেখানে জীবাণু সারটা তো নিশ্চয়ই মানে আমাদের যখন শরীর থেকে রক্ত নেওয়া হয়, একটা সুরক্ষিতভাবে নেওয়া হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যাতে সেটা নষ্ট না হয়। জীবাণুর ক্ষেত্রেও তো সেটা হয় অবশ্যই, তো ওটা লাইফ ট্র্যাকটা। হ্যাঁ, তাহলে কৃষক বন্ধুরা কিভাবে সেটাকে নেবেন এবং কিভাবে রাখবেন, কোথায় রাখবেন, সুরক্ষিত থাকবে সেটা, আচ্ছা, সেই জিনিসটা যদি একটু জীবাণু বলেন। সার কৃষক ভাইদের আমরা দরকার হলে আমাদের ভিডিও চালিয়ে দেখিয়ে দিই কিভাবে আচ্ছা, ব্যবহার করবেন, এক। আচ্ছা, আর দ্বিতীয় হলো কোথায় রাখবেন, এবং একটা জায়গায় রাখবেন যেখানে হিপ করা যাবে না, কারণ এই ব্যাকটেরিয়াগুলো বা এই জীবাণুগুলো বাতাস থেকে অক্সিজেন নেয়, অথবা অক্সিজেন নেয় এরকম জায়গায় রাখবেন। রান্নাঘরে রাখবেন না, এমন জায়গায় রাখবেন না যে সরাসরি সূর্যের কিরণ মাটিতে পড়ে। তো এইগুলি সব বুঝিয়ে দেওয়া হয়, এবং সবচেয়ে বেশি যেটা বুঝিয়ে দেওয়া হয় সেটা হলো মনে রাখতে হবে উৎপাদন থেকে শুরু করে মাঠে ব্যবহার করা পর্যন্ত জীবাণুগুলোকে একটা নির্দিষ্ট মাত্রায় যেমন জীবন্ত রাখা হয়। আর জীবাণুগুলো যদি মারা হয়ে যায় এই মাঝখানে পথের ভিতরে, তাই কিন্তু সেই জীবাণু সার কোনো কাজ করবে না। আমাদের জীবাণুগুলোকে উৎপাদন থেকে শুরু করে মাঠে ব্যবহার করা পর্যন্ত জীবন্ত রাখতে হবে একটা নির্দিষ্ট মাত্রায়, তবেই এই জীবাণু সারে সুফল কৃষকরা পেতে পারে। সেগুলো আপনাদের মতো কৃষি বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা আমাদের একদম কৃষক বন্ধুদের ডিটেইলস পরামর্শ দেন, পরামর্শ দিয়ে দেই যে কোথায় থেকে কোথায় রাখবেন, কিভাবে ব্যবহার করবেন। অতএব আমরা মানে মাঠ পর্যায়ে কিভাবে ব্যবহার করবেন একদম মাঠে যেয়ে দেখিয়ে দিই কিভাবে দিয়ে কিভাবে ঢেকে দিতে হবে 9টার আগে অথবা 4টার পরে, কারণ ডাইরেক্ট সূর্য লাগলে জীবাণুগুলো মারা যেতে পারে। তারপরে ওগুলো দিয়ে দিলে পরে আর আপনি চিন্তা নাই, ওরা এখন নিজেদের মতো করে কাজ শুরু করতে পারবে। আলটিমেটলি 20 থেকে 30% লিগুমের ক্ষেত্রে, পার্টিকুলারলি পালসের ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। অল্প 16 টাকা 100 গ্রামের একটা প্যাকেট 1 বিঘা জমির জন্য যথেষ্ট, যা যদি কেমিক্যালে যেতে যান অনেক টাকা বেশি লাগবে। অতএব আমরা চাই অল্প খরচে বেশি উৎপাদন এবং পরিবেশটাকে সুন্দর রাখার জন্য কৃষক ভাই যদি আমাদের সাথে সহযোগিতা করেন, আপনি যদি আমাদের সাথে সহযোগিতা করেন, আলটিমেটলি এই দেশটা ভালো উৎপাদন এবং সুস্বাদুভাবে খাবার। এখন দেখবেন যে অতিরিক্ত নাইট্রোজেন দিলে কপির টেস্ট থাকে না, কিন্তু এই জীবাণু সার দিয়ে ব্যবহার করলে পরে প্রত্যেকটা প্রোডাক্টেরই স্বাদটা ভালো থাকবে। বেশ, জীবাণু সার সম্পর্কে শুনতে শুনতে মনে হলো যেন আরও কিছু জানার ছিল, কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ত। এই অল্প সময়ের মধ্যে আশা করি যেটুকু আপনি আমাদের শ্রোতা বন্ধুদের বা আমাদের কৃষক বন্ধুদের বললেন তারা উপকৃত হবেন। আবারও কোনো সময় নিশ্চয়ই আমরা এই জীবাণু সার নিয়ে আরও বিশদে আলোচনা করব। তো আজকে জীবাণু সারের বাণিজ্যিকভাবে উৎপাদন এবং তার ব্যবহার বিধি নিয়ে আলোচনা করলেন প্রফেসর ডক্টর অজিত কুমার পোদ্দার, যিনি বিবেকানন্দ ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং দ্য নিউটন ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। নমস্কার। নমস্কার।
এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো।